মুখোমুখি বোর্ড পরিচালক আকরাম খান আর সাকিব আল হাসান, স্পষ্ট নয় বিসিবির অবস্থান। বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো। এনওসি ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। দেশের ক্রিকেটে হচ্ছেটা কি? খেলা যুগের মুখোমুখি সাবেক কাপ্তান মাশরাফি। ব্যর্থতার আরো একটা উপাখ্যান রচিত হয়েছে জানে জিনে। টাইগাররা ঘুরে দাঁড়াতে চায় ক্রাইস্টচার্চে। নেক্সট ম্যাচ আছে, ওইটার দিকে ফোকাস দিতেছে ইনশাল্লাহ। আগের থেকে অনেক মাচ বেটার হবে, আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর এবার বিসিবির মনোযোগ ঘরোয়া আসরে। ক্রিকেটাররা ব্যস্ত হচ্ছেন জাতীয় লিগে। জাতীয় দল নিয়ে হেড কোচ জেমি ডের মাথা ব্যথা। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারবে তো স্ট্রাইকাররা? স্বাগত একাত্তরের খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মুখোমুখি বোর্ড পরিচালক আকরাম খান আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্পষ্ট নয় বিসিবির অবস্থান। সভাপতির বাসভবনে তাড়াহুড়ো করে বৈঠকে বসেছিল কর্তারা। সাকিবের আইপিএলে খেলার অনুমতি পুনর্বিবেচনা করবে বোর্ড, এমন তথ্য দিয়েছেন আকরাম খান। বোর্ড পরিচালকদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন অবান্তর মনে করেন আরেক সাবেক কাপ্তান নাইমুর রহমান দুর্জয়। রিয়াজাদ আজিমের রিপোর্ট। আমাদের এই দাবিগুলা পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা আর ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাচ্ছি না। বিসিবি মাঝে মাঝে আচমকা দুর্যোগে পড়ে আর থাকে না তা সামলানোর পূর্ব প্রস্তুতি। আনপ্রেডিক্টেবল সাকিব আল হাসান বোর্ডকে নাড়িয়ে দেন ক্ষণে ক্ষণে। আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না। আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়েও নি। আবারও যেন শান্ত সমুদ্রে সুনামির জাগরণ। সাকিব আল হাসানের প্রশ্ন নাজমুল হাসান পাপনের বোর্ড নিয়ে, যে বোর্ড আবার নির্বাচনী বছরে। বিসিবিতে যোগ্য মানুষ খুঁজে ফেরা সাকিব আল হাসান বড় প্রশ্ন তুলেছেন আকরাম খান আর নাইমুর রহমানের অপারেশনস আর হাই পারফরম্যান্স কমিটি নিয়ে। ঘটনার 24 ঘন্টার মধ্যে বিসিবি সভাপতির বাসভবনে হাই প্রোফাইল জরুরি সভা। 3 পরিচালক ছাড়াও যেখানে ডাকা হয় বোর্ডের প্রধান নির্বাহীকে, সাকিবের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা আর আইপিএল ইস্যুতে নতুন ভাবনায় বিসিবি। আপনি কি আসলেই চিঠি পড়েননি? এক, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সাকিব চিঠিতে আপনি যদি পড়েই থাকেন কি বলেছে? সে সাকিব যেটা বলেছে যে আপনার চিঠির মধ্যে যে আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা অর্গানাইজ করতে যাচ্ছি সেখানে সে না খেলে সে আইপিএল খেলতে চায়। তো শ্রীলঙ্কায় আমরা কি খেলতে যাচ্ছি সেটা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। সো এই কথাটা ওখানে উল্লেখ করা আছে। ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথা বুঝে গেছে। তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো। এনওসি ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। এর আগে আপনি প্রশ্ন তোলা হয়েছিল নাইমুর রহমান, আপনি জানেন, আমরা সেটা জানি। এবার এইচপি নিয়ে তোলা হয়েছে এবং সেটার দায়িত্ব আপনি। সবাইকে পছন্দ হবে এমন তো কিছু না। মেবি হি ডাজন্ট লাইক মি, মানে সেটার কারণে কি এইভাবে পাবলিকলি করতে পারে? ওকে প্রশ্ন করেন, আমি তো এই প্রশ্নের উত্তর দিব না। এই প্রশ্ন তো আমার জন্য না, এই প্রশ্নটা তো সাকিবের জন্য। ডেফিনেটলি নাইমুর রহমান সাকিবের জন্য প্রশ্ন, কিন্তু আপনি তো বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। ওর স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, ও বলতেই পারে। একজন কন্ট্যাক্টেড ক্রিকেটারের কি এই স্বাধীনতা আছে? ব্যাপারটা বোর্ড দেখবে, সেটা বোর্ড দেখবে। বোর্ডকে নিয়ে যেহেতু বলেছে সেটা বোর্ড চিন্তা করবে। আমি তখন বোর্ডের যেই ফোরামে আমরা বসবো তখন সেই ফোরামে কথা বলবো। নাজমুল হাসান পাপন কি বলেছেন একটু যদি বলতেন। নাজমুল হাসান পাপন বলেছেন যে উনি আমাদেরকে যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে আমাদেরকে বোর্ডে রেখেছেন, আমরা কাজ করছি এবং আমাদের কাজে উনি যেমন খুশি, এইচপির প্লেয়ারদের পারফরমেন্সে আমি খুশি। তো এখানে কিন্তু আসলে আমরা নেগেটিভ কিছু দেখি না। সাকিব ইস্যুতে কোন পথে বিসিবি? সিদ্ধান্ত যাই হোক ঝুঁকি আছে। কারণটা কোনো এক আড্ডায় খেলাযোগকে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সবচেয়ে ডিফিকাল্ট ইজ অলওয়েজ সাকিব। আনপ্রেডিক্টেবল, মানে ডিফিকাল্ট আছে আমি বলবো হি ইজ আনপ্রেডিক্টেবল। রিয়াসাদ আজিম, একাত্তর। সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না প্রশ্নে দেশের ক্রিকেট মহলে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। 2 মাস আগেই এ প্রসঙ্গে খেলাযোগের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আবার বোর্ডের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাও তুলে ধরেছে সবিস্তারে।
তারপরও সংবাদ মাধ্যম অনেকের কাছে প্রশ্নবিদ্ধ সত্য মিথ্যার গ্যাড়াকলে। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেটের পর্দা খুলতেই হয়তো সোয়াচপ্ন গ্রাউন্ডের তিমিরা আবারও মাতবে দুর্বোধ্য উৎসবে। আরেকটু উঁচুতে উঠে হয়তো সাকিবকে দেখতে চাইবে স্বয়ং কিউ কারাডং। একজন সাধারণ মানুষ যতটা ক্ষেত্র বিশেষে একজন খেলোয়াড়কে হয়তো আরও বেশি গভীর করে ধারণ করেন খবরের মানুষেরা। আর দর্শনের চাইতে আরও অনেক কাছ থেকে জানাশোনার কারণেই বোধহয় হৃদ্যতার বাস্তবতা। তবে সামনে আসা ছবিটা মিলিয়ে গল্প বলার যে চিরকালীন তীব্র বাধ্যবাধকতা বা পেশাগত ধর্ম, সম্পর্ক বা ভালোবাসার বুনট হয়ে যেতেই পারে তুচ্ছ। কলমে শব্দের প্রয়োগে দেখাতেই হয় আসল ছবিটা। সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে আইপিএল খেলবেন, আকরাম খানের বরাত দিয়ে এমনটা সর্বপ্রথম জানিয়েছিল ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকবাজ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের যে বক্তব্য তৈরি করেছে তীব্র আলোচনা সমালোচনার। পরবর্তীতে সাকিব সম্পর্কে একাধিকবার কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থিঙ্ক ট্যাঙ্কদের একজন। যে ছবিটা আকরাম খান দেখিয়েছেন তার ভিত্তিতে সমালোচনার ঝড় বয়ে গেছে মানুষের মাঝে বিভিন্ন গণমাধ্যমে। মানুষের সে থাকবেই, মানুষের অবজারভেশন থাকবেই, তাদের ডিসকাশন থাকবে। বদার করে হচ্ছে যে আমার সংশ্লিষ্ট যারা আছে, রিলেটেড যে সব মানুষগুলো আছে, তারা যেন কোনো ভুল ইনফরমেশন না দেয়, ভুল তথ্য মানুষকে না দেয়, ভুল বিভ্রান্তিতে মানুষকে ফেলে আসলে মানুষকে কোনো ভুল জায়গা থেকে ভুল কমেন্টস করতে সাহায্য না করে। দীর্ঘকাল বলা হচ্ছে টেস্ট ক্রিকেট খেলতে চান না সাকিব আল হাসান। ইনিয়ে বিনিয়ে সেই পুরনো কথাটাই ঘুরিয়ে ফিরে বলা হয়েছে এবারও। তবে যেই চিঠিটা পাঠানো হয়েছে আকরাম খানকে, সেটার ঠিকঠাক ব্যাখ্যা নাকি হয়নি। আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে আইপিএল খেলতে চাই। দ্যাটস অল আই সেড। এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না, খেলতে চাই না, খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছে। তা আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়েওনি। উনি ওনার ডিসিশন সেটা নিয়েছে, ওনার ডিসকাস করে নিয়েছে, বাট আমার ধারণা উনি লেটারটা পড়েনি। শুধু তাই নয়, এই কথার সূত্র ধরে মেলানো যেতেই পারে পুরনো টাইমলাইন। এবছরের জানুয়ারির 8 তারিখে খেলাযোগকে দেওয়া যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার, বক্তব্যের ধারাবাহিকতা মেলালে সাকিবের টেস্ট ভাবনাটা হয়ে যায় পরিষ্কার। আমার ওয়ানডে বা টি20 এবং টেস্টে যদি রেকর্ড কম্পেয়ার করেন, সব থেকে ভালো রেকর্ড টেস্টে, অ্যাভারেজ ভালো ব্যাটিংয়ে, উইকেট ভালো ম্যাচের হিসাবে, ইকোনমি রেট ভালো, সব কিছুই ভালো। আমি জানি না কি এগুলো বলে, যারা বলে হয়তো অতটা অ্যানালাইসিস করে না, মানুষের কথা শুনে হয়তো রিয়্যাক্ট করতে পারে, এবং দ্যাট ইজ অলসো ফাইন। খবর তৈরি করে না গণমাধ্যম, প্রাপ্ত খবর সরবরাহ করাটাই কাজ গণমাধ্যমের। খেলোয়াড়দের সাথে সম্পর্কের গভীরতা থাকলেও অনেক কিছুতে জানার নিয়মে মানতে হয় কিছু প্রোটোকল। সেই নিয়মে সাকিবের পাঠানো গোপন চিঠিতে কি ছিল সেটা জানানোর দায়িত্বে ছিলেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। শ্রীলঙ্কায় টেস্ট খেলা না খেলার কারণ নিয়ে সাকিব আল হাসানের ব্যাখ্যা, আর যার দিকে আঙুল তুলেছেন সে আকরাম খান অথবা অন্য কেউ। যারই হোক দায়টা, বাংলার ক্রিকেটে এটাও একটা মুখ থুবড়ে পড়া পরাজয়। সব লজ্জার তো আর স্কোরবোর্ড হয় না। মাহদি হাসান, ৭১। দেশের ক্রিকেটে হচ্ছেটা কি? খেলাযোগের মুখোমুখি সাবেক কাপ্তান মাশরাফি নিজের ক্যারিয়ার, রাজনৈতিক জীবন, বিসিবির কর্মকাণ্ড, অবসরের কারণ নিয়ে খোলামেলা আলাপ করেছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। দেখতে চোখ রাখুন খেলাযোগে। খেলাযোগের আড্ডায় আমাদের সাথে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতি বলছিলেন ফিটনেস ইস্যুতে মাশরাফিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো বা রাখা হবে না। ডাটাগুলো একটু বের করে দেখেন আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা। আমি তো এগুলো এসে ক্যামেরার সামনে কোনো বলিই নাই। ভাই, যে মানুষগুলো কথা বলতেছে ওদের অবদান কি? তাদের অবদানগুলো যদি আমি তুলে ধরি সেটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ড কাপে 50 জন যাচ্ছেন, মাশরাফির 14 গোষ্ঠী উদ্ধার করে। কেউ কি নিজের টাকায় গেছেন নাকি একটু শুনি। খুবই অবাক লাগে যে এনারা কি আসলে কোনো তথ্য রাখে বাদও অফিস করেন। আপনার সাথে আলোচনা করেছিল, লাস্ট এবার আপনাকে আসলে বাদ দেওয়া হলো না, কিছুটা সত্যি কথা আমি আশা করেছিলাম। আসলে ডোমিঙ্গোর সাথে কি আপনার কথা হয়েছে? 1 কাপ কফির অফার দিয়ে রেখেছিল, আই এম স্টিল ওয়েটিং। যেটা সত্য না সেটা আপনি বাদ দিয়েছেন মাশরাফিকে, দ্যাটস গুড এনাফ।
ব্যর্থতার আরও একটা উপাখ্যান রচিত হয়েছে ডানে ডিনে। টাইগাররা হেরেছে, যাচ্ছে তাই ভাবে ভাঙা মন নিয়ে গোটা দল হাজির হয়েছে দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চে। জয় পরাজয় নয়, গোটা দলের কাছে এখন মুখ্য সামর্থ্যের প্রমাণ দেয়া, ঘুরে দাঁড়ানোর তীব্র প্রত্যয় ব্যক্ত করেছে টাইগাররা। একদিন বাদেই খেলা। বিস্তারিত ইমরান হোসাইনের রিপোর্টে। ডানেডিন থেকে 1 ঘন্টায় ক্রাইস্টচার্চে পৌঁছানো যায় বিমানযোগে, কিন্তু সহজ পথ না ধরে 5 ঘন্টার দীর্ঘ বাস যাত্রায় গন্তব্যে পৌঁছেছে বাংলাদেশ দল। কারণটা কিছুটা অদ্ভুত। বিমানে উঠতে ভয়। বাতাসের কারণে ক্রাইস্টচার্চে বিমান উঠানামার সময় প্রচুর বাম্পিং হয়, যাতে অনেক টাইগার ক্রিকেটার ভীত হয়ে বিমানে উঠতে রাজি নয়। ভয়কে জয়ের এই যাত্রায় বিকল্প পথ থাকলেও ব্যর্থতার যে চোখ রাঙানি টাইগাররা ডানেডিন থেকে বয়ে এনেছে, তা মোকাবেলায় চোখে চোখ ফেলে সাহসী ক্রিকেটটাই খেলতে হবে ক্রাইস্টচার্চে, যেই পথে বড় দায়িত্ব ব্যাটারদের কাঁধে। এখানে আপনার খেলতে গেলে অবশ্যই উইকেটে রানটা খুব প্রয়োজন। আপনার যদি 280 বা 260 270 করেন, তো এটা মনে হয় ডিপেন্ডেবল আমাদের ওদের এগেনস্টে, যে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা আলহামদুলিল্লাহ ওটা ওভারকাম করতে পারবো। তো সেই ক্ষেত্রে ব্যাটসম্যানে আমাদের যারাই আছে সবার দায়িত্ব আছে যে টিমের একটা ভালো স্কোর দাঁড় করানোর জন্য। অল্প পুঁজিতে প্রথম ম্যাচে ডমিনেট করার জায়গা ছিল না মুস্তাফিজ তাসকিনদের সামনে, তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচে সেরা আক্রমণের পসরা সাজানো চাই টাইগার বোলিং সাইডে। আমাদের পেস বোলাররা ভালোই বল করছে, যেহেতু আমাদের স্কোর বোর্ডে আমরা বড় একটা রান দাঁড় করাতে পারি নাই। সেক্ষেত্রে এগেনস্ট টিমে যে গাপটিল ছিল ও খুব এগ্রেসিভ ছিল, হয়তো বা ও চান্স নিছে লো স্কোরিং ম্যাচের জন্য। সো এটা ফরগেট এটা আমরা ভুলে যেতেছি, সামনে নেক্সট ম্যাচ আছে ওইটার দিকে ফোকাস দিতেছি। ইনশাল্লাহ আগের থেকে অনেক মাচ বেটার হবে। আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে, আর আমরা ভালো সবাই একটা টিম কম্বিনেশন পারফরমেন্স দিলে হয়তো বা টিমের জন্য খুব একটা ভালো রেজাল্ট হবে। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ফলে তর্ক বাদ দিয়ে বিশ্বাসটাই আগলে থাকুক। 2 বছর আগে যে ক্রাইস্টচার্চ থেকে বিভীষিকার সঙ্গী করে বাংলায় ফিরেছিল টাইগাররা, সেই ক্রাইস্টচার্চেই 23 তারিখ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াই। ইমরান হুসাইন, 71। করোনার দাপট অব্যাহত, এর মধ্যেই সতর্কতা মেনে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টায় মানুষ। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর এবার বিসিবির মনোযোগ ঘরোয়া আসরে। সোমবার শুরু জাতীয় ক্রিকেট লিগ প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার মুখোমুখি হবে সিলেট। বিকেএসপি 4 নম্বর মাঠে লড়াইয়ে নামবে প্রথম স্তরে থাকা অন্য 2 দল ঢাকা ও রংপুর। রমান পেয়ারের রিপোর্ট। 2019 সালে আফগানিস্তানের কাছে টেস্টে লজ্জার হার। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী শেষ হবে, তবে ওই হতাশার কালো অধ্যায় কালোই থেকে যাবে। টেস্ট খেলা দেখে মনে হতো অনেকে দেখবেন আপনি ওডিআর মতো খেলছে। অ্যাটলিস্ট আমাদের টেস্টের জন্য 6-7টা ছেলে একদম ডেডিকেটেড থাকা উচিত। সম্প্রতি সাদা পোশাকে সাদামাটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ ফুটিয়ে তোলে এই ফরম্যাটে বাংলাদেশ দলের প্রকৃত চিত্র। উন্নতি তো আপনার, এটা সত্যি কথা যে আসলে 20 বছর হয়ে গেছে, এখনো উন্নতির আমার কাছে মনে হয় যে ওইভাবে কোনো উন্নতি হয় না। আমরা যতদিন খেলবো বাংলাদেশের দেশের রিপ্রেজেন্ট করবো, ততদিন পর্যন্ত ইমপ্রুভ করতে হবে। তা আমাদের তো মনে হয় আরো ইমপ্রুভ করার অনেক কিছু বাকি আছে। প্রশ্ন হলো 21 বছরের টেস্ট নিয়ে কি করেছে বাংলা? টেস্টে ভালো দল হয়ে ওঠার মৌলিক বিষয়গুলোতে ঘাটতি কি রয়ে যায়নি? প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কবে? সেই পুরনো প্রশ্নটাকে ফের সামনে এনেছে জাতীয় ক্রিকেট লিগের নতুন আসর। যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট আয়োজন করি, তখনই সবার যত পার্সোনাল এনগেজমেন্ট, পার্সোনাল ইন্টারেস্টগুলি বা পার্সোনাল এন্ডোর্সমেন্টের শুটিং বা ফিজিক্যাল চেক আপ ওই সময়টাতেই কেন? কারণ অনেক প্লেয়ারকে দেখা গিয়েছে যে সেই ছুটিটা কাজে লাগিয়ে তারা বেড়াতে বিদেশে গিয়েছে, কিন্তু সেইখানে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমি মনে করি ছোট করে দেখা হয়েছে। 2 স্তরের জাতীয় লিগে প্রথম স্তরে আছে খুলনা, সিলেট, ঢাকা, রংপুর বিভাগ, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম আর ঢাকা মেট্রো দ্বিতীয় স্তরে। যেহেতু খেলার 6টা খেলা, তো 6টা খেলার মধ্যে যাতে আমি কমসে কম 800 বা 1000 রানের কাছাকাছি করি, এটা আমার চেষ্টা। এবার কিছু পরিবর্তন আসছে। টেস্টের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটেও সেশন বিন্যাস হবে 2 ঘন্টা করে। পেসারদের বেশি বোলিংয়ের সুযোগ দেয়াটাই এর মূল কারণ। বিসিবি আরও একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। 80 ওভার পর ফিল্ডিং দলকে অবশ্যই নতুন বল নিতে হবে। এতে করে পেসাররাও নতুন বলে কিছু ওভার করতে পারবেন, ব্যাটসম্যানরাও লাভবান হবেন।
প্রতিটা দলের স্কোয়াড ঠিক করে দিয়েছেন নির্বাচকেরা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অনেককেই সুযোগ দেয়া হয়েছে। বাংলাদেশ ওডিআই আর টি-20 দলে যারা নেই আর শুধুই যারা সাদা পোশাকের জন্য বিসিবির বিবেচনায়, তারাই খেলবেন জাতীয় ক্রিকেট লিগে। তবে টেস্ট দলের একটা বড় অংশকেই পাওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ড সফর শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন মুশফিকরা। বায়ো বাবল থেকে ফেরা ক্রিকেটারদের দেয়া হবে বিশ্রাম। লাল বলের ম্যাচ প্র্যাকটিস ছাড়াই হয়তো ওদের যেতে হবে শ্রীলঙ্কা। রহমান পেয়ার, ৭১। ভবিষ্যৎ তারকারা ধীরে ধীরে এগোচ্ছে আগামীর পথে। প্রতিভার ঝলক দেখিয়েছে ঘরোয়া আসরে, ওরা ভেঙে পড়ে না চাপের মুহূর্তে। দেশের ক্রিকেট যখন ভবিষ্যৎ সাকিব, তামিম, মাশরাফির খোঁজে, তখন সম্ভাবনাময় 6 উঠতি ক্রিকেটার বিসিবির স্পটলাইটে। সুপার 6-এর পথ চলার সঙ্গী হয়েছে খেলাযোগ। তৃতীয় পর্বে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর সাথে কথা বলেছেন নাইয়ান বিন জসিম। মুগ্ধর বোলিংয়ের আসল মুগ্ধতা ওর গতিতে। সাকিব, মুশফিকের মতো দেশসেরা ব্যাটসম্যানরাও তাতে বোকা বনেছে। 20 বছর বয়সী এই পেসার বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে আগামীর জন্য তৈরি হচ্ছে। ও সঠিক পথেই আছে। সদ্য ইমার্জিং টিমের হয়ে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে সেই প্রমাণও রেখেছে। 3 ম্যাচে 6 উইকেট, মুগ্ধ সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ শিকারী। মডার্ন ক্রিকেটে ভেরিয়েশন নিয়ে অনেক কাজ করতে হয় পেস বোলারদের। আপনি কি কি ভেরিয়েশন নিয়ে কাজ করেছেন, কি কি আয়ত্ত করতে পেরেছেন? ভেরিয়েশন নিয়ে কাজ করছি, আমার লেগ কাটারটা অনেক ভালো হয়। লেগ কাটারটা নিয়ে কাজ করছি। স্লোয়ার ব্যাক হ্যান্ডে বল করা, ব্যাক হ্যান্ড স্লোয়ার যেটা, ওটা নিয়ে কাজ করছি। আর ইয়র্কারটা নিয়ে বেশি কাজ করছি। আমি এখন ইয়র্কারে 90% আর কি ইয়র্কার মারতে পারি আর কি। পেস বোলিং কোচ চাম্পাকে কে পাচ্ছেন আপনারা? তার কাছ থেকে কোন কোন জিনিসগুলো আসলে বেশি শেখা হয়েছে এই সময় এবং অ্যাপ্লাই করা হয়েছে এই সিরিজ অন্তত? ওনার কাছ থেকে এখন আমরা লেন্থ নিয়ে বেশি কাজ করতেছি। ওনার কাছে লেন্থটা নিয়ে আর ডেথ ওভারের বোলিংটা নিয়ে কাজ করতেছি। ডেথ ওভারের বোলিং অনেকটা ইমপ্রুভ হয়েছে, যেটা ইয়র্কার, স্লোয়ার এসব নিয়ে উনি অনেক বেশি কাজ করাইছেন। গতির প্রশ্নে মুগ্ধ আপোষহীন, যত সাফল্য এখানেই ধরা দিয়েছে। লেন্থ ঠিক করার সঙ্গে গতির ধারও তাই ও বাড়িয়ে নিচ্ছে। আগে গড়ে 132-33 কিলোমিটারে বল ছুড়লেও সেটা এখন বেড়ে নাকি 138 হয়েছে। মুগ্ধর মেধা এবং তার পেস নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু তার লাইন লেন্থ নিয়ে অনেক প্রশ্ন ওঠে অনেক সময়। নিজের এই জায়গাটা কিভাবে দেখেন কিংবা কিভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছেন? আসলে আমি কখনো পেসের সাথে কম্প্রোমাইজ করি নাই। পেস যত পারছি পেস দেওয়ার চেষ্টা করছি, কারণ একটা ফাস্ট বলারের মেইন কাজ হচ্ছে তার পেস বোলিংয়ের পেসটা থাকা। আর লাইন লেন্থটা নিয়ে আগে একটু কনফিউজ ছিল, মানে সমস্যা ছিল, আমারও ছিল, যে এদিকে ওদিকে বল পড়তো। এখন এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন 80-20, যেমন লেন্থে এখন 80%ই বল পড়ে। 1-2 বছরের মধ্যে মুগ্ধ নিজেকে আসলে কোন জায়গাটায় দাঁড় করাতে চাই তো বাংলাদেশ টিমে 10 বছর খেলার জন্য। 10 বছর খেলে জায়গাটা ওইরকম করে মাশরাফি ভাইয়ের মতো একজন হওয়ার আর কি। ঘন্টা 140 কিলোমিটার গতি নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অনেকেই। ইনজুরিতে কিংবা নিজের অবহেলাতে হারিয়ে গেছেন কেউ। তাই নিজেকে টিকিয়ে রাখতে মুগ্ধকেই সতর্ক থাকতে হবে। নিজের যত্ন নিজেকেই নিতে হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। আছেন ৭১-এ চলছে খেলাযোগ। নেপালে ত্রিদেশীয় সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে তৃতীয় দিনের অনুশীলনে আক্রমণ ভাগের খেলোয়াড়দের ফিনিশিংয়ের দুর্বলতা নিয়ে কাজ করেছেন বাড়তি গুরুত্ব দিয়ে। গোলকিপার, ডিফেন্ডারদের নিয়েও কাজ হয়েছে আলাদাভাবে। প্রথম দুদিন অনুশীলন হয় আর্মি স্টেডিয়ামে। আজ মূল ভেন্যু দশরথ স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছে লাল সবুজের দল। আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। 27 মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। আর 29 মার্চ হবে প্রতিযোগিতার ফাইনাল। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতায় জয়।